আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্লাবন। আজকের এই ভিডিওটা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট লিফট থেকে। তো আজকে আমরা লিফটের ফুল কনসেপ্ট জানবো। একটা লিফটে কিরকম ওজন হয়, লিফটের টান কিরকম হয়, অভিলম্বিক প্রতিক্রিয়া বল কিরকম হয়, লিফট যখন উপরের দিকে গতিশীল হয় তখন তার ওজন কিরকম হয়, নিচের দিকে গতিশীল হলে কিরকম হয়, বা সমবেগে উপরে উঠলে বা অবাধে নিচে নেমে গেলে বা রশি ছিঁড়ে গেলে কি হবে, সবগুলো বিষয় আজকে আমরা জানবো। এবং কনসেপ্ট পড়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটা ম্যাথ এখানে সাজানো আছে, আমরা এই ম্যাথ গুলো সলভ করবো ইনশাল্লাহ। এটা বুটেক্সে আসা ম্যাথ এবং এখানে একটা বুয়েটের ম্যাথ আছে, আমরা ইঞ্জিনিয়ারিং স্পেশাল ম্যাথ এবং এগুলো বোর্ড পরীক্ষায়ও আসে। তো এই ম্যাথ গুলো শুরু করবো ইনশাল্লাহ। তার আগে চলো আমরা লিফটের আহ দেখি আগে যে আমরা লিফট কিরকম হয়। তো লিফটকে আমরা দুই ভাগে ভাগ করে নেই, মানে দুই ধরনের কথাবার্তা বলবো। একটা লিফট হচ্ছে যে লিফটটা উপরের দিকে উঠবে। মনে করো এটা একটা লিফট, এই লিফটের ভিতর তুমি দাঁড়ায় আছো। ধরে নাও এখানে একটা ব্যক্তি দাঁড়ায় আছে। তো এই ব্যক্তির ওজনটা কাজ করছে নিচের দিকে mg, এবং অভিলম্বিক প্রতিক্রিয়া বল এইদিকে আর। আবার সেম কথা, এখানেও একটা লিফট, এই লিফটের ভিতরে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। ঠিক আছে, তো এই লিফটের ক্ষেত্রেও সেম কাহিনী ঘটতেছে। দেখো, ওজন নিচের দিকে mg, উপরের দিকে অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর কাজ করছে। দেখো, দুইটা লিফটের ক্ষেত্রেই আমি এগুলো মনে হয় ছোট হয়ে গেছে, বোঝা যাচ্ছে কিনা। দুইটা লিফটের ক্ষেত্রেই দুজন ব্যক্তি আছে, ব্যক্তির ভরের কারণে ওজন সৃষ্টি হয়েছে, যে ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করছে, এবং উপরের দিকে একটা অভিলম্বিক প্রতিক্রিয়া বল আছে আর। ঠিক আছে, তো আমি বললাম এই লিফটটা উপরের দিকে উঠতেছে এবং এই লিফটটা নিচের দিকে নামতেছে। ঠিক আছে, বললাম এই লিফটটা উপরের দিকে উঠতেছে বলতে এটা ঊর্ধ্বমুখী, আর এই লিফটটা নিম্নমুখী, নিচের দিকে নামতেছে। আচ্ছা, উপরের দিকে উঠুক আর নিচের দিকে যাক, আমার কথা সেটা না। কথা হচ্ছে, দেখো ব্যক্তিটা যে আছে এইখানে তার ওজন নিচের দিকে কাজ করছে এবং উপরের দিকে তার অভিলম্বিক প্রতিক্রিয়া বল। লিফটটা তো একটা রশি দ্বারা যুক্ত আছে। এই রশিটা মনে করো এই এই রেখাটাই তার রশি যদি হয়, এই রেখাটা যদি রশি হয়, তাহলে রশির টানটাও কি এই বরাবর হচ্ছে না? সে উপরের দিকে যাক আর নিচের দিকে যাক, যেদিকে যাক রশির টান তো উপরের দিকে কাজ করবে, রশি বরাবর ক্রিয়া করবে। তাহলে রশি যদি ওইটা হয়, তাহলে রশির টানটা মূলত কি, যে টানটাকে আমি ডিফাইন করবো, সেই টানটাই হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। মানে যেটাই আর সেটাই টি, টান বলো সেম, মানে অভিলম্বিক প্রতিক্রিয়া বলো যা, রশির টানও সেটা। বুঝতে পারছো? আমি এটাই বলতে চাচ্ছি, কারণ এটাই তো এই রশিটা, লিফটটা যে রশির সাহায্যে উপরে বা নিচে যাচ্ছে, সেই রশিটাই তো এইটা উপরে লাগানো আছে কোনো কিছুর সাথে। তো এই রশির টান তো রশি দিয়ে ক্রিয়া করবে। তো রশিতে তুমি কি পাচ্ছ, অভিলম্বিক প্রতিক্রিয়া বলো যে বরাবর যাচ্ছে, টান বলো সেম। তার মানে অভিলম্বিক প্রতিক্রিয়া বল আসলে অন্য কিছু না, ওইটাই হচ্ছে রশির টান বল। তার মানে রশির টান বলো যা, অভিলম্বিক প্রতিক্রিয়া বলো তা। ঠিক আছে, আচ্ছা। এখন এই আমি বললাম এই লিফটটা উপরের দিকে যাচ্ছে একটা ত্বরণে, সেই ত্বরণটা হচ্ছে এ ত্বরণ। আর এই লিফটটা নিচের দিকে নামছে, সেটাও একটা ত্বরণে, এই ত্বরণটা হচ্ছে এ ত্বরণ, অ্যাসিলারেশন। এখন যদি উপরের দিকে ওঠে, তাহলে একটা লব্ধি বল পাবো আমি, সাম অফ এফ পাবো। যদি এই লিফটটা উপরের দিকে ওঠে, তাহলে বলতো নিশ্চয়ই রশির টান বলটা বড় ওজন অপেক্ষা। এই লিফটটা যদি উপরের দিকে ওঠে, তার মানে টান বল টি ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান ওয়েট। ওজনের থেকে টান বল বড় হবে যদি উপরের দিকে ওঠে। কেন বড় হবে? আচ্ছা, যদি উপরের দিকে, মানে যদি এটা বড় না হইতো, টান বল যদি বড় না হতো, তাহলে কি লিফটটা উপরের দিকে উঠতো? উপরের দিকে উঠার জন্য দায়ী বলটাই টান বল। যেহেতু লিফটটা উপরের দিকে উঠতেছে, তার মানে টান বল অবশ্যই বেশি, বা অবিলম্বিক প্রতিক্রিয়া বল অবশ্যই বেশি। এটাই হচ্ছে কথা, যে যদি ওজন বেশি হইতো তাহলে লিফটটা নিচের দিকে নেমে যেত, যেটা সেকেন্ড কেস। বা যদি দুইটা সমানও হইতো, তাহলে লিফটটা উপরেও যেত না নিচেও নামতো না, এক জায়গায় স্থির হয়ে থাকতো। কিন্তু যেহেতু লিফটটা উপরের দিকে যাচ্ছে, তার মানে উপরের দিকে যে বলটা কাজ করছে সেই বলটার মান বেশি, বা সেই বলটা বড়। তার মানে টান বল বা অভিলম্বিক প্রতিক্রিয়া বল বড়। তার মানে এই দুইটা বলের লব্ধি বল যেই বলটা বাবা, এই দুইটা বল যে দুই দিকে বিপরীত দিকে কাজ করছে, এটা উপরের দিকে এটা নিচের দিকে,
এই দুইটা বলের যে লব্ধি বল বা সেই বল এই সাম অফ এফ। আচ্ছা, তাই যদি হয় তার মানে লব্ধি বল কত, যেহেতু টান বল বড়, তার মানে টি মাইনাস এমজি, বা এফ ইকুয়াল কি বলতে পারি, এই বস্তুটার মানে এই ব্যক্তিটার ভর যদি হয় এম, তাহলে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমরা এখানে এফ ইকুয়াল এম এ লিখতে পারি। এই যেখানে এ মানে হচ্ছে ত্বরণ, যেই ত্বরণে লিফটটা উপরের দিকে উঠছে, ইকুয়াল টি মাইনাস এমজি, বা টি ইকুয়াল এম যদি কমন নাও এ প্লাস জি, বা জি প্লাস এ লিখি আমি, তাহলে সুবিধা হবে। এখন এ প্লাস জিও যা, জি প্লাস এও তা, জি প্লাস এ। এটা ছিল উপরের দিকে, মানে উপরের দিকে এ ত্বরণে গতিশীল কোন লিফটের ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া বল বা টান বল টি ইকুয়াল এম বলতে ওই লিফটের ব্যক্তি সহ বা বস্তু সহ লিফটের ভর, ইন্টু জি বলতে অভিকর্ষ ত্বরণ, প্লাস যে ত্বরণে সে উপরের দিকে উঠতেছে সেটা, টি ইকুয়াল টি ইন্টু এম জি প্লাস এ। এবার আসো এইদিকে, এই লিফটটা বলতেছে নিচের দিকে নামতেছে, তার মানে কি এই লিফটের ক্ষেত্রে অবভিয়াসলি এমজিটা বড় হবে টি এর থেকে। কেন এমজি বড় হবে? যদি টি বড় হতো তাহলে তো লিফটটা উপরের দিকে উঠতো, যেহেতু এমজি বড় দ্যাটস ওয়াই নিচের দিকে নামছে। আচ্ছা, তাই যদি হয় আবার আমরা এখানে দেখো তো লিখতে পারি সাম অফ এফ ইকুয়াল, এবার যেহেতু এমজি বড় তার মানে লব্ধি বল কি হবে, এমজি মাইনাস টি, বা এফ ইকুয়াল এম এ ইকুয়াল এমজি মাইনাস টি, বা টান বল টি ইকুয়াল এম ইন্টু জি মাইনাস এ। এটা পাইছি আমরা। এ ত্বরণে নিচের দিকে নামতেছে এরকম কোন রকেটের ক্ষেত্রে টান বল বা অভিলম্বিক প্রতিক্রিয়া বল টি ইকুয়াল এম ইন্টু জি মাইনাস এ, যেখানে এম হচ্ছে ভর। তাহলে উপরের দিকে গতিশীল রকেটের মানে রকেট বলতেছি সরি, উপরের দিকে গতিশীল লিফটের জন্য আমরা সমীকরণ পাইছি টি ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ, আর যখন নিচের দিকে নামতেছি এ ত্বরণে তখন আমরা পাইছি টি ইকুয়াল জি এম ইন্টু জি মাইনাস এ। এই দুইটা জিনিস আমরা পাইছি, এটাকে আমি সেপারেট করে দিলাম এদিকে। ঠিক আছে, দেখো এখন বোঝা গেছে কিনা দুইটা সমীকরণ কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, এবার আমি বলতেছি যদি অবাধে নিচে নামে, যদি বলতেছি যে যদি লিফটটা অবাধে নিচে নামলে, যদি লিফটটা অবাধে নিচে নামে, অবাধে নিচে নামে বলতে এই বিষয়টা কি আমি দেখাই জিনিসটা তোমাকে এভাবে, যে এটা লিফট, লিফটটা একটা দড়ির সাহায্যে এই পাশে আটকা আছে, আর এই বরাবর তার ওজন ক্রিয়া করতেছে নিচের দিকে, এইদিকে মনে করো তার টান বল বা অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর, তাহলে একটা দড়ির সাহায্যে উপরের সাথে যেটা যুক্ত আছে। অবাধে নিচে নামবে তখনই যখন এই দড়িটা ছিঁড়ে যাবে, এই দড়িটা যখন ছিঁড়ে যাবে তখন সেটা কোনো বাধা ছাড়াই নিচের দিকে নেমে যাবে। বা কোনো রশি যদি ছিঁড়ে যায়, অবাধে অবাধে নিচে নামলে এই কথাটার অর্থ হচ্ছে লিফটের রশি যদি ছিঁড়ে যায়। তো যদি রশি ছিঁড়ে যায় তখন দেখো তো এখানে একটা ফোর্স ছিল না, অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর, তো যদি রশিটা ছিঁড়ে যায়, রশিটা যদি না থাকে তাহলে কি আরটা থাকবে? থাকবে না। তখন কি হবে, লব্ধি বল সাম অফ এফ ইকুয়াল শুধুমাত্র ওজনের সমান হবে, কারণ আর এর মান তো নাই, আর তো নাই, কারণ ওই রশিটাই তো নাই, রশিটা ছিঁড়ে গেছে, তাই জন্য অবাধে নিচে নামতেছে। তাহলে আর যদি না থাকে, বা এম এ ইকুয়াল এম জি, সরি এম এ ইকুয়াল এম জি, বা এ ইকুয়াল জি, তখন যদি কোনো লিফটের রশি ছিঁড়ে যায়, ঠিক আছে, যদি কোনো লিফটের রশি ছিঁড়ে যায় তখন লিফটটা অবাধে নিচে নামবে এবং তখন তার ত্বরণ হবে অভিকর্ষ ত্বরণের সমান। দেখো শুধু লিফট কেন, আমি বললাম এই মার্কারটা, মার্কারটার আমি হাত দিয়ে ধরে আছি, তার মানে তার ওজন এই বরাবর কাজ করছে নিচের দিকে, আর অভিলম্বিক প্রতিক্রিয়া বল আমার হাতের দিকে কাজ করছে। তো যদি এর ওজন ঠিক থাকলো কিন্তু আমি যদি আমার হাতটাকে ছেড়ে দিই তাহলে সে কি অবাধে নিচে নামবে না? লিফটের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, রশিটার সাথে যেটা আটকা ছিল উপরের দিকে সেই রশিটা ছিঁড়ে গেছে। তো আমি যদি মার্কারটাকে এখান থেকে ছেড়ে দেই তাহলে তো সে একটা নির্দিষ্ট ত্বরণের নিচে নামবে। সেই ত্বরণটা কি? অভিকর্ষ ত্বরণ। এখান থেকে এই বস্তুটাকে এখানে ছেড়ে দিলে তো একটা ত্বরণের, অভিকর্ষ ত্বরণের নিচে নামবে, এটাই হচ্ছে অবাধে নিচে নামা। তো অবাধে নিচে নামলে বা লিফটের তার ছিঁড়ে গেলে তার ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমান, অভিকর্ষ ত্বরণের সমান বলতে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সমান। বুঝতে পারছো?
এই ছিল কথাবার্তা। তো চলো আমরা এখন একটা ম্যাথ সলভ করি। দেখো এখানে আমি তিনটা ম্যাথ সাজায় রাখছি এই জায়গায়, এবং এখানে একটা বুটেক্সে আসা রিটেন ম্যাথ। আমি এইগুলা কোশ্চেন আগে ধরে ধরে সলভ করাই। 1 নম্বর কোশ্চেনের সলভে আসি। বলছে এই কোশ্চেনটা কি, যে একটা লিফট আছে, লিফটের মধ্যে একটা লোক আছে, লোকটার ভর বলছে 60 কেজি। 1 নম্বর বলছে যে যদি ভি ইকুয়াল 0, বলতে আমি এটাকে সাজাই লিখছি ভাবে। বিষয়টা এরকম ছিল, লিফটে যদি স্থির থাকে তাহলে বস্তুটার ওজন, ব্যক্তিটার ওজন কত। তো যদি স্থির থাকে তার মানে কি ওর কোনো ত্বরণ নাই। যদি স্থির থাকে তার মানে সে কোনো মুভ করতেছে না। যদি মুভ না করে তাহলে তো তার কোনো বেগ সৃষ্টি হচ্ছে না, কোনো সরণ হচ্ছে না, তার মানে কোনো ত্বরণ নাই। যদি ত্বরণ না থাকে তাহলে তার ওজন কি, ডাব্লিউ ইকুয়াল, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এমজি। সিম্পল। এম হচ্ছে 16 ইন্টু 9.8 which is 588 নিউটন। মোস্ট প্রবাবলি I need to solve. That's most probably 588, 16 into 9.8, 588 নিউটন। এটা ছিল ফার্স্ট কোশ্চেন, যে 588 নিউটন, যে যদি লিফটটা স্থির থাকে তাহলে ওজন কত হবে। এখন 2 নম্বর কোশ্চেনে কি বলছে, যে লিফটের একটা ত্বরণ দিছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং লিফটটা দেখো এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে লিফটটা উপরের দিকে যাচ্ছে। তো লিফটটা উপরের দিকে গেলে ওজন বলছে কত, বস্তুর ওজন কত হবে, লিফটটা ওজন কত হবে। তার মানে ওজন যা, দেখো আমরা এই যে লিফট উপরের দিকে যাচ্ছে, তার মানে লিফট উপরের দিকে গেলে সমীকরণ আসে টি ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ। ঠিক আছে, তার মানে টি ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ। এই যে বিষয়টা, ওজন বিষয়টা আসলে কি তোমাকে আগে বুঝতে হবে, যে ওজন বিষয়টা কি। তুমি এই যে টান বলের যে সমীকরণটা বের করছো, এটাই মূলত তার ওজন। কারণ তার ওজন ছিল ফার্স্টে এম জি, যখন লিফটটা স্থির ছিল, যেটা দিয়ে আমরা এটা সলভ করলাম এম জি। এখন লিফটটা যখন উপরের দিকে যাচ্ছে, লিফটটা যখন উপরের দিকে যাচ্ছে, তখন তার এই যে জি এর ভ্যালুটা আছে সেটা হয়ে যাচ্ছে জি প্লাস এ। লিফটটা যখন উপরের দিকে যাচ্ছে তখন জিনিসটা হয়ে যাচ্ছে জি প্লাস এ। কেন জি প্লাস এ হচ্ছে, কারণ তার ত্বরণ হচ্ছে এইদিকে এবং জি হচ্ছে এইদিকে, বিপরীত দিকে হওয়ার ফলে দুইটা যোগ হয়ে যাচ্ছে। আমরা আপেক্ষিক বেগ পড়ছিলাম মেবি, যে বিপরীত দিকে হলে যোগ হয়ে যাচ্ছে। তো তাই যদি হয়, এবং এই সমীকরণ অনুযায়ী টি বলতেই হচ্ছে তার ওজন, টি মানেই হচ্ছে বিলম্বিক প্রতিক্রিয়া বল, এবং টি মানে হচ্ছে টান বল। ওজন তো এক প্রকার বল। আচ্ছা, তার মানে যদি উপরের দিকে যায় তাহলে ডাব্লিউ ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ। এ বলতে কত, 60 কেজি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণ হচ্ছে 2, বলতে কত 9 আর 2 হচ্ছে কত 11.8, 11.8 আর এটা গুণ করলে হবে এটা হবে মোস্ট প্রবাবলি 708 নিউটন ডাব্লিউ। এটা হচ্ছে 708 নিউটন। ঠিক আছে, যখন লিফটটা উপরের দিকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল, তখন সেটা হচ্ছে 708 নিউটন, 708 নিউটন। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যে 3 নম্বর কোশ্চেন কি বলছে। 3 নম্বর কোশ্চেন বলছে যে যখন লিফটটা নিচের দিকে গতিশীল এবং তার একটা ত্বরণ দিছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কোশ্চেনটা বুয়েটের এমসিকিউতে প্রিলিতে আসছিল। আমরা জানি বুয়েটের প্রিলিতে এমসিকিউ থাকে, এবং এই এমসিকিউটা কি, যে এখানে বলছিল যে লিফটের ভিতরে একটা লোক আছে 60 কেজি ভরের, তো সে যখন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামছে তখন সে কত ওজন অনুভব করবে। তো যদি তাই হয়, তখন যদি এরকম হয় যে ডাব্লিউ এর মান কত, এটা বুয়েটে আসছিল, তাহলে তোমার ডাব্লিউ হচ্ছে সমীকরণ কি, এম। লিফট নিচে নামলে সমীকরণ কিরকম হয়, জি মাইনাস এ, জি মাইনাস এ, বা ওয়েট ইকুয়াল 16 ইন্টু 9.8 মাইনাস 1, ওয়েট ইকুয়াল 16 ইন্টু 8.8, 528 নিউটন। তখন তার ওজন 528 নিউটন। দেখো তো আমরা এই কোশ্চেন তিনটা কি বুঝছি, আমরা কি বুঝতে পারছি তিনটা কোশ্চেন। প্রথম কোশ্চেন ছিল যে যখন তার বেগ শূন্য, অর্থাৎ যখন লিফটটা স্থির ছিল তখন তার ওজন কিরকম। যখন লিফটটা স্থির ছিল তখন আমি এখানে দাঁড়াই, আমার যা ওজন হবে লিফটের ভিতর দিয়েও তার সেম ওজনই হবে। ঠিক আছে, তার মানে এটার ওজন হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এমজি। এটা দিয়ে আমরা সলভ করছি, ফার্স্ট কোশ্চেন শেষ। সেকেন্ড কোশ্চেন বলছে যখন লিফটটা 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরের দিকে গতিশীল, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, যখন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে গতিশীল, তখন সমীকরণ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ। সেখান থেকে আমরা পাইছি 708 নিউটন, এটাও আমাদের অ্যান্সার ছিল। এরপরে 3 নম্বর কোশ্চেন বলছে যখন লিফটটা এ ত্বরণের নিচের দিকে গতিশীল, তখন
1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ যদি তার হয় তখন তার হচ্ছে ওজন কত ওজন অনুভব করবে। তাহলে আমরা নিচের দিকে গতিশীল লিফটের ক্ষেত্রে আমরা সমীকরণ পড়ছি T = m * g - a, যেখানে a এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পাইছি 528 528 নিউটন, এবং এই কোশ্চেনটা বুয়েট প্রিলিতে এসেছিল। বুয়েট প্রিলিতে আসলে আমরা কি করব, জাস্ট এই সমীকরণটা লেখারও দরকার নেই, জাস্ট ক্যালকুলেটরে সলভ করব। ঠিক আছে, দ্যাটস ইট। এবার আসো আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটা বুটেক্সে আসছিল। দেখো এই কোশ্চেনটা মনোযোগ দিয়ে দেখো, এটা আসলে রিটেন উপযোগী কোশ্চেন এবং এটা রিটেনেই এসেছিল। বলছে 4000 কেজি একটি ভরের একটি লিফট। দেখো এখানে একটা লিফট আছে। আচ্ছা, এই লিফটের 240 কেজি ভরের বাক্স বহন করছে। তার মানে লিফটের ভিতরে একটা বাক্স আছে, লিফটের ভিতরে একটা বাক্স আছে। আচ্ছা, এই লিফটের ভর হচ্ছে 4000 কেজি, আর এই বাক্সটার ভর হচ্ছে 240 কেজি। এরপরে বলছে যখন লিফটের তারের উপর ঊর্ধ্বমুখী টান, এটা একটা তার দ্বারা যুক্ত আছে এবং এইবার নিচের দিকে তার ওজন কাজ করছে mg। এখন এই বরাবর একটা টান আছে T। যখন ঊর্ধ্বমুখী টান 48,000 নিউটন, তখন লিফটের ত্বরণ কত? যখন বলছে 48,000 নিউটন বা 48 কিলোনিউটন আমি লিখি, ঠিক আছে, আমার জায়গা স্বল্পতার কারণে আমি 48,000 নিউটনকে আমি 48 কিলোনিউটন লিখতাম। টান বলছে এত, তাহলে লিফটের ত্বরণ কত? আচ্ছা, এখানে একটা ওয়ার্ড মিসিং আছে, লিফটের উপর ঊর্ধ্বমুখী ত্বরণ হবে। ঠিক আছে, লিফটের ঊর্ধ্বমুখী ত্বরণ হবে, আমি লিখে দিই ঊর্ধ্বমুখী ত্বরণ। আচ্ছা, যদি লিফটের ঊর্ধ্বমুখী ত্বরণ তোমার কাছে চায়, তোমাকে বুঝতে হবে লিফটটা আসলে উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে। দেখো বলে দিছে ঊর্ধ্বমুখী ত্বরণ, তার মানে লিফটটা নিশ্চয়ই উপরের দিকে যাচ্ছে। এবং তুমি লিফট উপরের দিকে গেলে তুমি সূত্র কি জানো, T = m * g + a। তোমার কাছে কি চাইছে? ত্বরণ বলতে a এর ভ্যালু চাইছে। এখন দেখো তো T এর মান কি দেওয়া আছে? দেখো 48 কিলোনিউটন বা 48,000 নিউটন দেওয়া আছে। g এর মান 9.8, এটা আমরা জানি। m এর মান কত? বিষয়টা হচ্ছে এখানে m মানে হচ্ছে মাস, তো m মানে হচ্ছে ভর। সেই ভরটা কত? এই বস্তুর ভর নাকি লিফটের ভর? ভর বলতে বোঝাচ্ছে টোটাল ভর, বস্তু প্লাস লিফট। তার মানে ভর হচ্ছে 4000 যোগ 240 কেজি, তার মানে 4240 কেজি। লিফটের ভর হচ্ছে 4000, মানে 4000 কেজি, এবং বস্তুটার মানে যে বাক্সটা আছে সেই বাক্সটার ভর হচ্ছে 240 কেজি, তার মানে 4240 কেজি। এখন তুমি ইকুয়েশন জানো T = m * g + a। যদি লিফটটা উপরের দিকে যায় তাহলে তুমি এটা জানো। ঠিক আছে, একটা লিফট যদি উপরের দিকে গতিশীল হয় তাহলে তুমি এটা বলতে পারো T = m * g + a। যদি তাই বলতে পারো তাহলে দেখো তো T এর ভ্যালু কত? T এর ভ্যালু কত? T এর ভ্যালু 48 কিলোনিউটন, তাই না? বলতে 48,000 নিউটন। যদি তাই হয় এখানে তাহলে 48,000 নিউটন ইকুয়াল m এর মান কত? 4240 কেজি। g এর ভ্যালু 9.8। তুমি জানো নাকি ত্বরণ a এর মান কত? এটা ক্যালকুলেটরে বসায় সলভ করো, a এর ভ্যালু আসবে 1.51 মিটার/সেকেন্ড স্কয়ার। এটাই ছিল কোশ্চেনের অ্যান্সার। তার মানে একটা লিফটের দেখাইছে এখানে, যে লিফটটা উপরের দিকে যাচ্ছিল, উপরের দিকে গতিশীল ছিল, এবং এখানে লিফটের ওজন ছিল 4000 কেজি। লিফটের ভিতরে একটা বাক্স ছিল, সেই বাক্সের ওজন ছিল 4240 কেজি, শুধু 240 কেজি। এখন লিফটের উপর ঊর্ধ্বমুখী টান দেওয়া ছিল, রশির টান 48 কিলোনিউটন, এবং বলছে যে তাহলে তোমার কাছে কোশ্চেন ছিল যে লিফটের ত্বরণ কত। তাহলে আমরা এখান থেকে সমীকরণ সলভ করে ওই ইকুয়েশনটা থেকে আমরা এখানে ত্বরণের মান পাইছি। এই কোশ্চেনটাই আসছিল বুটেক্সে আসলে। তাহলে দেখো তো তোমার লিফটের, এখন এই লিফট থেকে না খ নাম্বারেও কিছু কোশ্চেন আসে। ঠিক আছে, খ নাম্বারে কিরকম কোশ্চেন আসে, যে লিফটে ওঠার সময়, লিফট যখন উপরে ওঠে, এ ধরনের উপরে ওঠে, তখন বেশি ওজন ওজন মনে হয় কেন, নিজেকে ভারী মনে হয় কেন? তাহলে দেখো তো যখন লিফট উপরের দিকে ওঠে তখন এই যে G+a একটা ত্বরণে তো উপরে ওঠে, তাহলে তখন আলটিমেটলি ভরটা ওজনটা বেশি হয়ে যায়। যখন আমি দেখো এই কোশ্চেনটা যখন সলভ করছি, স্থির যখন ছিল তখন তার প্রকৃত ওজন 588 নিউটন, 588 নিউটন, এটা তার প্রকৃত ওজন।
কারণ লিফট তখন স্থির ছিল। যখন উপরের দিকে গেছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, তখন জি এর সাথে এই 9.8 এর সাথে 2 যোগ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা 528 নিউটন হওয়ার কথা ছিল, হয়েছে 708 নিউটন। আবার যখন নিচে নামছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে যখন নিচে নামছে, তখন এটা আবার কমে গেছে। 528 নিউটন হওয়ার কথা ছিল, হয়েছে 528 নিউটন। তার মানে যখন উপরের দিকে যায় একটা ত্বরণে, তখন তার ওজন বৃদ্ধি পায়। ঠিক আছে, ভর একই থাকে কিন্তু ওজন বৃদ্ধি পায়। ভর তো হচ্ছে, এই ভর তো সবসময় 60 কেজি, এইটা তো সবসময় সেম, জাস্ট তার ওজন বৃদ্ধি পাইছে। এটা কথা হচ্ছে যে একটা লিফট যখন উপরের দিকে যায় তখন তার আপাত ওজন বৃদ্ধি পায়, আবার নিচের দিকে আসলে আপাত ওজন হ্রাস পায়। এখন যদি কোনো বস্তু এই যে অবাধে যদি নিচে নামে লিফট, তখন তো ওজন কিরকম হবে? তখন তো তার ওজনই, মানে ওজনহীন মনে হবে নিজেকে। ঠিক আছে, যে ধরনের নিচে নামলে মনে হবে আমার কোনো ওজনই নাই। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। তো এই ছিল কথাবার্তা লিফট থেকে। ইনশাল্লাহ আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। এখান থেকে এই যে 3টা কোশ্চেন আসছে, এগুলো থেকে এমসিকিউ প্রচুর আসে, এবং এই অবাধে যদি নিচে নামে এটা এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে হোক বা যে কোনো অ্যাডমিশনে অথবা বোর্ডেও এমসিকিউ তে আসতে পারে, এবং এই কোশ্চেন গুলো রিটেনে আসে ইনশাল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পারছো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।